শুনুন, ভারতবর্ষের অর্থনীতিকে আরো শক্তিশালী করার জন্য এই বাজেট ওয়েলকাম করছি। সামগ্রিকভাবে গোটা ভারতবর্ষে মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত তাদের জন্য আয়করে 31শে জুলাই পর্যন্ত রিটার্ন দেওয়ার ব্যবস্থা বা অন্যান্য যে সরলীকরণের ব্যবস্থা তাকে ওয়েলকাম করছি। ক্যান্সার, ডায়াবেটিস, ব্লাড সুগার সহ অন্যান্য কিছু ব্যাধি আছে যেটা সংক্রামিত হচ্ছে প্রচুর মানুষের মধ্যে, তার ওষুধের দাম কমানোর ব্যবস্থা করা হয়েছে। এই ধরনের অনেক উল্লেখযোগ্য ঘোষণা হয়েছে। গ্রামীণ উন্নয়নে অনেকগুলো কাজ করা হয়েছে। প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে শুরু করে জল জীবন মিশন সহ নানা বরাদ্দ বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমাদের আজকে যে প্রাপ্তি, এটা কর্মসংস্থানের দিকে এগোচ্ছে পশ্চিমবঙ্গ। শিল্পায়নে জোর দেওয়া হয়েছে। ডানকুনি থেকে সুরাট পর্যন্ত ফ্রেট করিডর এবং দুর্গাপুরে শিল্প করিডরের জন্য বিশেষ ঘোষণা। পশ্চিমবঙ্গে গত 15 বছরে যে 6,888টা শিল্প চলে গেছে এবং শিল্পে শ্মশান হয়েছে, শিল্প ছাড়া কর্মসংস্থান এবং রাজস্ব বৃদ্ধি হতে পারে না। সেই জায়গায় একটি নতুন দিশা আজকের এখানে দেওয়া হয়েছে। এর বাইরেও শিলিগুড়ি সহ নানা উন্নয়নমূলক দিক এবং পশ্চিমবঙ্গ অবস্থিত কেন্দ্রীয় সরকারের বিভিন্ন সংস্থাতে পর্যাপ্ত পরিমাণ বরাদ্দ এই বাজেটের মধ্যে করা হয়েছে এবং আমি মনে করি এই বাজেট অর্থনীতির ক্ষেত্রে এবং মানুষের জনমনে, সাধারণ মানুষের ক্ষেত্রে এবং বিশেষ করে বেকার যুবক যুবতী এবং খেলোয়াড়দের কর্মসংস্থানের জন্য খেলো ইন্ডিয়া তার বিশেষ ব্যবস্থা এখানে রাখা হয়েছে এবং কৃষকদের জন্য সারে ভর্তুকি সহ পিএম কিষাণ সম্মান নিধির বরাদ্দ বৃদ্ধি সহ নানা স্কিম দেওয়া হয়েছে এবং প্রত্যেকটি স্বনির্ভর গোষ্ঠীতে লাখপতি দিদি বানানোর কর্মসূচিকে বাজেটে অন্তর্ভুক্ত করে নারী সশক্তিকরণের কথাও বলা হয়েছে। এক কথায় এই বাজেটকে স্বাগত জানাতে পারি। পশ্চিমবাংলার জনগণকে বলবো, এপ্রিল মাসে বিধানসভা ভোটে এবারে পরিবর্তন আনুন, বিজেপিকে আনুন, যাতে কেন্দ্রীয় সরকারের এই জনমুখী বাজেট পশ্চিমবঙ্গের গ্রামান্তরে আমরা পৌঁছে দিতে পারি ও কেন্দ্র রাজ্য একসঙ্গে কাজ করতে পারি। ডবল ইঞ্জিনের সরকার দরকার। বাংলার জন্য বেসিক্যালি কিছু নেই 85 মিনিটের বাজেট স্পিচে। আপনি দেখবেন একটা নিমান্স ইনস্টিটিউট করার কথা বলা হয়েছে, সেটা একটা এক্সট্রা, যেমন ব্যাঙ্গালোরে নিমান্স রয়েছে, আরো এক্সট্রা দুটো নিমান্সের কথা বলা হয়েছে। একটা করা হচ্ছে আসামে, একটা করা হচ্ছে ঝাড়খণ্ডে। বাংলার একদিকে ঝাড়খণ্ড, একদিকে আসাম। মানে বাংলার মানুষের অসুবিধা হলে হয় ঝাড়খণ্ড যাও, নইলে আসাম যাও, বাংলায় করবো না। বাংলার মানুষকে অত্যাচারিত করে রাখা, বাংলার 10 কোটি মানুষকে যদি কেউ বাংলাদেশি বলে বা বাংলাদেশি মনে করে, সেটা এই দেশের প্রধানমন্ত্রী, এই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, এই দেশের অর্থমন্ত্রী মনে করে। তারা বাংলার জন্য কোন রকম কোনো বরাদ্দ বা কোন রকম কোনো প্রতিকার বা আর্থিক প্যাকেজ বা সমাধান কিছুই আনেনি এ বাজেটে। বাংলার কৃষক হোক, শ্রমিক হোক, তপশিলি হোক, জনজাতি প্রতিনিধি যারা রয়েছে, মানে কারোর জন্য, মৎস্যজীবী হোক, কারোর জন্য কিচ্ছু নেই এই বাজেটে। যুব সমাজের জন্য আলাদা কোনো পৃথক কর্মসংস্থানের দিশা বা রোডম্যাপ কিছুই করা হয়নি। এবং পুরনো যে কথাগুলো বলেছিল, ডানকুনি সুরাট করিডোর আগের बारও বলা হয়েছে, সেটাই নতুন ভাবে বলা হয়েছে। बीजेपी का जो स्टेप मदरली एटीट्यूड है वो दर्शाता है। हम लोग तो ये 5 साल से कह रहे हैं, 2021 में बीजेपी हारने के बाद अगर ये सरकार दिखा पाए व्हाइट पेपर रिलीज करके कि बंगाल में 2021 में हारने के बाद एक आदमी को मनरेगा में एक जॉब कार्ड होल्डर को डायरेक्ट बैंक ट्रांसफर के द्वारा पैसा मिला है, तो मैं राजनीति छोड़ दूंगा। 2021 में हारने के बाद अगर ये दिखा दे कि पिछले 4 साल में आवास योजना में जहां पे 60% पैसा और फंड केंद्र सरकार का देने का बात बनता है, एक आदमी दिखा दे जिसको दिया है पिछले 4 साल में, मैं राजनीति छोड़ दूंगा। अगर ये सरकार पेश कर पाए व्हाइट पेपर जहां पे दिखाए कि पिछले 4 साल में ग्रामीण सड़क में जहां पे 60% पैसा केंद्र सरकार का देना बनता है, वहां पे 10 पैसा दिया है, मैं राजनीति छोड़ दूंगा। स्टेट मदरली ट्रीटमेंट और एटीट्यूड, बंगाल में आप हार रहे हो, इसलिए बंगाल के लोगों को सबक सिखाते हैं। लोकतंत्र में सबक जनता सिखाता है, राजनेता या राजनीतिक कोई पर्सनालिटी नहीं सिखाता है। जन
जनता के बल और जनबल के आगे किसी का नहीं टिकता है। कोई अगर सोचता है मेरे पास ताकत है, मैं जनता को सबक सिखाऊंगा, जनता फिर से सबक सिखाएगा और आने वाले चुनाव में जवाब करारा मिलेगा।